নমস্কার, কেমন আছেন সবাই? স্মৃতিচিত্রে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সকাল 8টা। সকালের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন চলে এসেছি আমি রান্নাঘরে। আজকের মেনু হলো সব রকম দিয়ে একটা তরকারি, ঢেঁড়স আলুর ঝাল, উচ্ছে আলু ভাজা আর একটু ডাল। সাম্যর জন্য একটু ডিম ভেজে নেব, তার আগে এগুলো করে নিচ্ছি। কি গরম আজকে জানেন তো, বেশ কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তখন ঠান্ডা লাগছিল, আর যেই বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেল অমনি কি গরম। এত গরম, গরমে যেন রান্না করতে করতে নাজেহাল অবস্থা। আজকে আর বিশেষ কিছু কাজ রাখছি না, কেননা আজকে একটু বেরোতে হবে। যদিও রোজই বেরোনো থাকে, তবে আজকে একটু অন্য কারণে। আপনারা জানেন নাকি জানি না, আমাদের এইদিকে বলতে তারকেশ্বরে না, পুরসুরার ওইখান করে ওই দিকটাতে এত জল হয়েছে, বন্যা হয়ে গেছে। তো আমাদের সাম্যর বাবা যেখানে কাজ করে সেখানেও প্রচুর জল হয়ে গেছে। ওর বাবা তাই ওইখানেই রয়ে গেছে, 2-3 দিন ধরে বাড়ি আসেনি। আজকে আমরাও যাব, আমি আর সাম্য। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার 5 বেশালি তরকারিটা হয়ে গেছে। এবার করে নিচ্ছি আমি ঢেঁড়স আলুর ঝাল। আপনাদেরকে তো আগেই বলেছি আমাদের বাড়িতে বেশি নিরামিষ তরকারি হয়, তাই এই নিরামিষ তরকারি ঢেঁড়স আলুর ঝালটাও হবে নিরামিষ। এই জন্য এতে শুধুমাত্র দিয়ে নিলাম একটু সর্ষে বাটা। চলুন, ঢেঁড়সের তরকারিটাও কমপ্লিটের পথে। এবার আমি একটু ডাল বসিয়ে নিচ্ছি। ডালটা পেঁপে দিয়ে করে নিচ্ছি। সাম্যকে যখন এমনি পেঁপের তরকারি করে দিই, ও খেতে যায় না, সেই জন্য ডালের মধ্যে করে দিলে, আর সেটা যদি ভাতে মেখে দেওয়া হয় তাহলে বুঝতেও পারে না, খেয়েও নেয়। একটা কথা আমার বেশ মনে পড়ে, ছোটোবেলায় আমি যখন তেতো খেতে চাইতাম না, তখন ভাতের মধ্যে করে তেতো দিয়ে তার উপরে ডিম দিয়ে দিত আমার মা, যাতে করে আমি না বুঝতে পারি, ভাবতাম যে ওটা ডিম দিয়ে আছে, ভাতটা আর খেয়ে নেবো। এইভাবে উচ্ছে খেতে শিখেছিলাম। আর সাম্যকে এখন দেখুন কিভাবে খাওয়াচ্ছি। উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, ওতেও আর বেশিক্ষণ সময় লাগবে না। চলুন, এদিকে উচ্ছে ভাজাটা হোক আর আমি ওইদিকে রেডি হয়ে যাই, কারণ যেতে হবে। তো রান্নাবান্না কমপ্লিট করে আমরা চলে এসেছি। এই যে রাস্তাটা দেখছেন, এইটা হলো সামন্ত রোড থেকে বালিপুরে যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরেই আমরা এখন যাব। দেখুন রাস্তা কোনখানটা কিছু বোঝা যাচ্ছে না, চারিদিকটা জল আর জল। আমরা সবাই কম বেশি দীঘা পুরী গিয়েছি, কিন্তু দেখুন যখন এইখানে এসেছি তখন আমরা কিছুক্ষণের জন্য এসেছি বলে আমাদের কিন্তু খুব একটা খারাপ লাগছে না, দেখতে ভালোই লাগছে। কিন্তু এখানকার মানুষগুলোর কথা একবার ভাবুন, যাদের বাড়িতে জল ঢুকে গেছে, কি অবস্থা। সত্যি খুব তাড়াতাড়ি যেন জলটা কমে যায়, এটাই আমরা সবাই চাই। আর আপনাদের তো বলাই হয়নি যে এখন কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি আগরি শ্রীরামপুর হসপিটালে। আসলে ওই হসপিটালেই তো সাম্যর বাবা জব করে, তো ওখানেই আছে সে। চলুন, কথা বলতে বলতে দেখুন হসপিটালে চলে এসেছি আমরা। কত জল! ছোটোবেলায় যখন মেদিনীপুরে থাকতাম, তখন বন্যার কথা শুনলে না মনে একটু আনন্দই হতো। কেন জানেন তো, বন্যার সময় বেশ অনেক রকমের মাছ আসে ওইগুলো দেখার জন্য। তারপর চারিদিকটা যেমন থাকে, বন্যার সময় তো পুরোই তার রূপটা চেঞ্জ হয়ে যায়, সেটাও যেন দেখতে বেশ ভালোই লাগতো। আসলে তখন ছোট ছিলাম বলেই বেশি ভালো লাগতো। এখন যত বড় হয়েছি, তখন এই সুন্দর রূপের সাথে সাথে বন্যা যে কত ভয়ঙ্করভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে, সেটা জানতে পেরেছি তত কিন্তু আর ভালো লাগে না এই বন্যা জিনিসটা। তার উপর দেখুন কত মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়, আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় চাষিবাসীরা, যারা এই চাষবাসের দ্বারাই তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এই বন্যার সময়ে তাদের সমস্ত ফসল সবজি নষ্ট হয়ে যায়, আর তার সাথে সাধারণ মানুষেরও ক্ষতি হয়। কেন বলুন তো, এই যে সবজিগুলো ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো তাই সাথে সাথে তো সেটা বাজারেও প্রভাব ফেলবে, তাই না? কেননা সমস্ত সবজিরই দাম বাড়ে। আর এই জল হওয়ার সাথে সাথে না
চারিদিকে বিষাক্ত সাপের উপদ্রবও বাড়ে। ওদের গর্তগুলোতে জল ঢুকে যায়, তো ওরাও তো বাঁচবার জন্য আশ্রয় আসে। আর মানুষ আর সাপকে একসাথে থাকা যায়, তাই না? যখন ওই জলের মধ্য দিয়ে সাপগুলো যায়, তখন দেখলেই আমার একটা ভয় ভয় করে। তাই বড় হওয়ার সাথে সাথে বন্যাকে আর ভালো লাগে না, মনে হয় যে এমনি নর্মাল ঠিক আছে। আর ওই সব বন্যা টন্যা ভালো লাগে না। আগে যেখানেই বন্যা হতো দেখতে ছুটতাম, সেই জিনিসটাও কেটে গেছে। এবারে সাম্যর বাবা যেহেতু পুরসুরাতে আছে, তাই ভাবলাম একবার যাই, আমিও দেখে আসি আর আপনাদেরকেও দেখাই। হসপিটালের চারদিকটা দেখুন জলে জল হয়ে গেছে। এই জল কদিনই কমবে জানি না, তবে কমে যাওয়ার পর আবার অন্য ধরনের রোগের সৃষ্টি হয়। প্রত্যেকটা মানুষের দেখবেন ঘর ঘর পেটের রোগ হয়, কেননা সব পানীয় জলের কলগুলো তো ডুবে যায়, তার উপরে জলটা সব দেখবেন ঘোলা মতো হয়ে যায়, আর জলটা ঠিক পরিষ্কারও হয় না। তাই এই সময় এরপর থেকেই, এই জল কমে যাওয়ার পর থেকেই দেখবেন পেটের রোগ বেশিভাবে দেখা দেয়। আমি যখন ওই দিক দিয়ে আসছিলাম, দেখলাম সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন জায়গায় ডাক্তারি ক্যাম্প বসেছে। কিরকম অসুস্থ লাগছে, তার উপর হলে তো হবে। কোথায় ভর্তি হবে, ডেলিভারি কোথায় হবে? সরকারি জায়গা হবে। এবার ফিরে যাওয়ার পালা। আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি, কেননা আমরা আলো থাকতে থাকতেই ফিরে সময় গেলে অসুবিধা হবে একটু। আর সাম্য যেহেতু অনেকটাই ছোট, সেই জন্য আমরা বিকেল থাকতে থাকতেই ফিরে যাচ্ছি। তার আগে বলে নিই, আমরা যে গেছিলাম, আমরা ট্রলি ভ্যানে করে যাতায়াত করছিলাম, তো আমরা সেই তাতে করেই ফিরে আসছি। যাওয়ার পথে দেখলাম সাম্যর বাবা এই হসপিটালে জলের জন্য, পানীয় জলের জন্য ব্যবস্থা করলেন। এখন তো আর নর্মাল এই জলগুলো খাওয়া যাচ্ছে না, তো সেই জন্য ভিডিওতে গিয়ে ওখান থেকে পানীয় জলের ব্যবস্থা করলেন। এই বস্তাগুলোর মধ্যে করেই জলগুলো কিন্তু সরবরাহ করা হচ্ছে। এরপর আমরা চাপাডাঙ্গা তারকেশ্বর বাস ধরবো এবং তারকেশ্বর থেকে টোটো ধরে বাড়ি পৌঁছে যাব। আজকের ব্লগটি এই পর্যন্তই। এরপর দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। আর ভগবানের কাছে প্রার্থনা করবেন জলটা যাতে তাড়াতাড়ি নেমে যায় আর সবাই যাতে সুস্থ থাকে, তার সাথে আপনারাও।